আকাশের কালো রঙের মেঘের ভেলা এদিক সেদিক ছুটে বেড়াচ্ছে। কোথাও যেন শুভ্র মেঘে ছিটে ফোঁটাও নেই। এমনটিতেই বোধ হচ্ছে অর্ষার। জানালার গ্রিলে গাল ঠেকিয়ে ভারী মন নিয়ে সে আকাশের এরূপ পরিবর্তন লক্ষ্য করছিল। কালো মেঘের মতোই অন্ধকারে তার মনটা ছেয়ে আছে। আকাশ থেকে বৃষ্টি পড়া আর চোখ থেকে পানি পড়া এইটুকুরই অপেক্ষায় যেন এখন। আকাশের মেঘের কারণ অর্ষা জানা নেই, তবে তার মন খারাপের অবিচ্ছেদ্য কারণ হলো আহনাব। আজকাল তার চতুর্দিকে এত মানুষজন, এত প্রিয় মানুষ ও শুভাকাঙ্ক্ষী থাকা সত্ত্বেও তার সকল আনন্দ, সুখ দুঃখ কেবলমাত্র আহনাবকে ঘিরে। এরকম হওয়ার কারণ কি অর্ষা সেটা জানে না, শুধু এইটুকুই সে জানে, দিনকে দিন সময়ের গতির সাথে পাল্লা দিয়ে তার ভালোবাসাও বেড়ে চলছে। অপর পাশে মানুষটি কি একটুও বুঝে না, এতটা অবুঝ তো সে নয়। আহনাব সুইজারল্যান্ড চলে গিয়েছে 2 মাসেরও বেশি হবে। অফিসের কাজে ব্যস্ততা কমেছে, কাজও কম, তাই আহনাব জানিয়েছে সে এই মাসে সে বাংলাদেশে ফিরবে আর অর্ষাকে নিয়ে একসঙ্গে সুইজারল্যান্ড ব্যাক করবে। কিন্তু কিছুক্ষণ আগেই আহনাব ফোন করে জানালো নতুন কাজ আসায় সে এই মাসে বাংলাদেশে আসতে পারবে না। পরের মাসের প্রথম দিকেই অর্ষার ফ্লাইট। আহনাব আসতে পারবে না শুনে রাগে দুঃখে ক্ষোভে সে আহনাবকে বলছে, আপনার তাহলে আসা দরকার নেই, আমি একাই চলে যেতে পারবো। আহনাব আদুরে কণ্ঠে বলল, আহা, রাগ করছো কেন বলো তো? তুমি সুইজারল্যান্ড আসার পর আমি এয়ারপোর্টে থেকে তোমার রিসিভ করে বাড়িতে নিয়ে আসবো। নিকুচি করি আপনার এয়ারপোর্টে আসা, পাসপোর্ট ভিসা করতে অনেকগুলো টাকা খরচ হয়েছে বলেই আমি সুইজারল্যান্ড আপনার কাছে যাব। নতুবা যে কথা দিয়ে কথা রাখে না, তার সাথে আমি কখনোই যেতাম না। আহনাব হেসে ফেলে, মুচকি হেসে জবাব দেয়, তা ভালো, আমার সাথে আসার কথা বললে। আমি তো ভেবেছিলাম তুমি বোধহয় পড়াশোনা করার জন্যই এখানে আসবে। একথা শোনায় পর অর্ষা তেলে বেগুনে আরো জ্বলে ওঠে। এই কথা আহনাব কি করে বলতে পারল? শুধুমাত্র পড়াশোনা করার জন্য সে সুইজারল্যান্ড যেতে চায়? আহনাবের প্রতি যে তার এত ভালোবাসা, এগুলো সে দেখে না, অনুভব করে না? ক্ষোভে এবার সে কথা বলা ভাষাই হারিয়ে ফেলেছে। কোনো রকম দাঁতে দাঁত চেপে আপনি একটা পাষাণ নিষ্ঠুর লোক বলেই ফোন কেটে দিয়েছে অর্ষা। এরপর বারংবার আহনাব কল করা সত্ত্বেও সে কোনো প্রকার রেসপন্স করেনি। এখন মন খারাপ করে তাই জানালার কাছে বসে আছে। বৃষ্টি পড়া আরম্ভ হয়েছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে। অর্ষা অন্যমনস্কভাবে জানালা দিয়ে নিচে তাকাতেই দেখতে পায় আশিক আর দিদারে বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়ির মেন গেট দিয়ে ভিতরে প্রবেশ করছে, অথচ দুজনের হাতে কিন্তু ছাতা রয়েছে। সাথে ছাতা থাকা সত্ত্বেও গাদা দুটো যে কোন সুখে বৃষ্টিতে ভিজছে অর্ষা সেটা কিছুতেই বুঝতে পারছে না। তার ভাবনা প্রহরে অন্তিম সময়ের পূর্বেই ওরা দুজনে রুমে ব্যালকনির সামনে দাঁড়িয়ে জোরে জোরে অর্ষার নাম ধরে ডাকছিল। অর্ষা ছুটে যায় ব্যালকনিতে, অপর দিক চেঁচিয়ে বলে, হয়েছে কি? বৃষ্টির জন্য ওপরে ঠিকমতো তাকাতে পারছিল না ওরা। আশিক কপালে হাত রেখে বৃষ্টি থেকে চোখ দুটো আড়াল করে বলল, জলদি আহিলকে নিয়ে নিচে নাম। নিচে নামবো মানে কি? বৃষ্টি হচ্ছে তো। দিদার পকেট থেকে চকলেট বের করে মুখে পুরল, বিরক্তকর চাউনি মেলে বলল, তাতে কি হয়েছে? খেয়ে ফেলবে তোকে? আমাদের খেয়ে নিয়েছে, ফালতু না বকে ভিতরে আয় তোরা। শুধু শুধু বৃষ্টিতে ভিজতেছিস কেন, তাও আবার ছাতা হাতে? খুশিতে খুশি ঠেলায় ভিজতেছে বলল আশিক। অর্ষা বুঝল এ দুটোর কাছ থেকে সহজ উত্তর প্রত্যাশা করা ভুল। দিদা রাজশাহী চলে গেছিল রেশমির বিয়ের প্রায় 15 দিন পরে, আবার ঢাকায় এসেছে 1 সপ্তাহ হবে। কিছুতেই তার মন ওখানে টেকে না। সে এবার অর্ষাকে নরম স্বরে বলল, ওহে অর্ষা রানী, নিচে এসো। কি ফেলবে আপনার পদধ্বনি? সঙ্গে সঙ্গে আশিক দিদারের মাথায় গাঁটটা মেরে বলল, কবিতা বলার ক্যারেক্টার আমি। তুই বলছিস কেন? তুই শুধু খাবি। দিদার আঘাত করা মাথায় হাত বুলিয়ে মিনমিন করে বলে, তাই তো।
ওদের কাণ্ড দেখে অর্ষা হেসে খুন কোনো রকম হাসি থামিয়ে বলল, দাঁড়া তোরা, আমি আহিলকে নিয়ে আসছি। আহিলের রুমে গিয়ে দেখলো প্রায় কাঁথা বালিশ মুড়ি দিয়ে আহিল আরামসে ঘুমাচ্ছে। এই আরাম অবশ্য বেশিক্ষণ টিকেনি। অর্ষা তাকে টেনে টুনে ঘুম থেকে তুলে বাইরে নিয়ে এসেছে। আহিলে ঘুমের রেশ তখনও কাটেনি। শরীরে বৃষ্টির পানি পড়েছে। সে আঁকড়ে উঠে বলে, অর্ষা, পাগল হলি নাকি? বৃষ্টিতে ভেজার জন্য আমায় নিয়ে এসেছিস? এসব রোমান্টিজম আমার সাথে চলবে না। খবরদার, একদম আমাকে দেবর ভেবে ট্রিট করবি না, বলে দিচ্ছি। বৃষ্টি বিলাস করতে ইচ্ছে করে সুইজারল্যান্ড গিয়ে ভাইয়ের সাথে কর। আহিলের কথা শেষ হতে দেরি। পিঠে দুমদাম কিল দিতে 1 সেকেন্ড সময় নষ্ট করেনি অর্ষা। কিল দেওয়া শেষ হলে আহিলের কান মুচিয়ে দিয়ে বলল, আমার কি আর খেয়ে দিয়ে কাজ নেই? ভালো করে চোখ মেলে দেখ। আশিক আর দিদার লনে ছিল। ওরা লন থেকে ধীর পায়ে আহিল আর অর্ষার দিকে এগিয়ে আসছে। ওরে শালা, তোরা এখানে কি করছিস? অবাক হয়ে বলল আহিল। আশিক দাঁত কেলিয়ে হেসে বলে, আমরা তো তোমার শালা নই বন্ধু। তবে হ্যাঁ, এখন তো শালার বাসাতেই যাচ্ছি আমরা। আহিল কিছু বুঝতে না পেরে বোকা বোকা দৃষ্টিতে অর্ষার দিকে তাকায়। অর্ষা নিজেও কিছু বুঝতে পারছে না, তাই সেও উল্টে আহিলের দিকে দৃষ্টিপাত করলো। দিদার তখন বুঝিয়ে দিয়ে বলল, আরে, রেশমির বাসায় যাচ্ছি সবাই। কোন দুঃখে, তাও এই অসময় বৃষ্টির মধ্যে? বলল অর্ষা। উত্তর আশিক বলল, দুঃখে না হোক, সুখে যাব। আজকে সবাই বৃষ্টিতে ভিজতে ভিজতে লেকে ঘুরবো রিক্সা করে। অফারটা রেশমি করেছে, আমাদের পছন্দ হয়েছে, তাই বেরিয়ে পড়েছি। তোদেরকে নিয়ে এখন লামিয়া আর জুইকে পিক করব। এরপর রেশমি শ্বশুরবাড়ি থেকে ওকে নিয়ে সবাই লেকে যাব। আজকের দিনটা শুধু আমাদের বন্ধুদের। বন্ধুরা সবাই মিলে বৃষ্টি বিলাস করবে। এই প্রস্তাব তো কখনো অগ্রহণযোগ্য হতেই পারে না। আজ কেউ ফোন নেয়নি। বৃষ্টির মধ্যে অযথা ফোন নিয়ে কেউ মুশকিলে পড়তে চায় না। দারোয়ানকে খবরটা জানিয়ে দিয়ে আহিল অর্ষা ওদের সঙ্গে বেরিয়ে পড়ে। দুটো রিক্সা নিয়ে আগে যায় লামিয়ার জুয়ের অ্যাপার্টমেন্টে। ওদেরকে আগেই সব বলে রেখেছিল, তাই ওরা যাওয়ার মাত্রই লামিয়া আর জুই নিয়ে রেশমির শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য বের হয়। এরপর একসঙ্গে বৃষ্টিতে ভিজে ভিজে যায় লেকে। একসঙ্গে সকলের কণ্ঠে গানে গানে মুখরিত হয়ে ওঠে আড্ডার আসর। সবাই পাশাপাশি বসে আছে। ওদেরকে দেখে কিছু পথশিশু এগিয়ে আসে। মূলত ওরা ফুলমালা বিক্রি করছিল। সবগুলো ফুল ওরা কিনে নেয়। একটা বেলি ফুলের মালা অর্ষার খোঁপায় গুজে দেয়। এই সুন্দর সময়টাতে মনে মনে সে আহনাবকে ভীষণ মিস করছিল। আড্ডার ফাঁকে দিদারে একটু উদাসীন হয়ে বলে, জানিস, কখনো ভাবিনি আলাদা হয়েও আমরা সবাই আগের মতো এক হতে পারবো। অর্ষা, বিয়েটা তো হুট করে হয়ে গেল। আহিল ছিল বলে অর্ষাকে নিয়ে এত ভাবিনি, কিন্তু যখন লামিয়ার জুয়ের বিয়েতে হয়ে গেল, রেশমির বিয়েও হয়ে গেল, তখন ধরে নিয়েছিলাম আমাদের বন্ধুত্ব ইতি সম্ভবত খুব শীঘ্রই ঘটতে চলেছে। কেননা বিয়ের পর একটা মেয়ের লাইফে তো আর ৫-১০টা অবিবাহিত মেয়ের মতো চলে না। চাইলেই তখন ওরা যখন তখন বাড়ি থেকে বের হতে পারে না। অনেক ফ্যামিলির ছেলে বন্ধু অ্যালাউও করে না। এদিক থেকে আমাদের ৩ মেয়ে বান্ধবী অনেক ভাগ্যবতী। এটা আমাদের মানতেই হবে। যেমন স্বামী পেয়েছে, তেমনই পেয়েছে শ্বশুরবাড়ি। দিদারের এমন আবেগপ্রবণ কথা স্রোতে সকলে ইমোশনাল হয়ে পড়ে। বৃষ্টির সঙ্গে সঙ্গে কয়েক ফোঁটা অশ্রু নির্গত হয়ে বৃষ্টির পানিতে মিশে যায়। খুব শক্ত করে একে অপরের হাত ধরে কিছুক্ষণ বসে থাকে। আশিকের উল্টাপাল্টা কবিতা শুনে সকলে হাসতে হাসতে প্রায় লুটিয়ে পড়ে। এদিকে হাসতে গিয়ে নাকি পেটুক দিদারের প্রচণ্ড খিদে পেয়ে যায়। সকলে একসঙ্গে আইসক্রিম ফুচকা খায়। বৃষ্টিতে খুব বেশি ভিজলে জ্বর আসার সম্ভাবনা রয়েছে বলে অন্য দিনের তুলনায় আজ আড্ডার সময়টা সকলে কম করে নিয়েছে। খাওয়া শেষ খুব একটা সময় আর বৃষ্টি ভেজেনি। সকলে আলাদা রিক্সা নিয়ে ওখান থেকে নিজেদের বাড়িতে চলে যায়। আহিল একটু পরপরই হেঁচি দিচ্ছিল। ওর চোখ মুখ এখনো লাল হয়ে গেছে। অর্ষা আতঙ্কিত হয়ে বলে, জ্বর আসবে মনে হয় তোর। কিছু হবে না, বাসায় গিয়ে মেডিসিন
খেয়ে নিব। কথা বলতে বলতে ৩টা হেসি একসঙ্গে দিয়ে ফেলেছে আহিল। তোদের দুই ভাইয়ের বৃষ্টিতে ভিজলে সাথে সাথে জ্বর এসে যায় নাকি? আমার জ্বর তেমন আসে না, ঠান্ডা লাগে বেশি। আম্মু বকবে দেখিস। আহিল হেসে বলল, বকুক, আমার কানে না নিলেই হবে। এই কথাটা অর্ষা হেসে ফেলে। বাড়িতে পৌঁছে দুজন ভয়ে ভয়ে দরজা নক করে। রেণু আপা দরজা খুলে কিছু বলতে যাবে তার আগে দ্রুত দুজনে হাত নেড়ে বলে, চুপ চুপ, কাউকে ডেকো না, কিছু বলো না। আমি তো। অর্ষা রেণুকে থামিয়ে দিয়ে বলল, তোমার কথা পরে শুনবো রেণু আপা, আগে জামা পাল্টে নেই। কথাগুলো বলেই আহিল আর অর্ষা দৌড়ে ভিতরে চলে যায়। ভেজা পা টাইলসে রাখার কয়েকবার পিছলে পড়তে যেয়েও দুজনই সামলে নেয় আবার। রেণু আপা হেসে ফেলে এই দৃশ্য দেখে। রুমে গিয়ে দেখে কারেন্ট নেই। অর্ষা দরজা লাগিয়ে ভেজা ওড়নাটা খুলে ওয়াশরুমে রাখতে যাবে, তখন হাতে টান পড়ে। উষ্ণ স্পর্শে ভূতের দেখার মতো চমকে ওঠে অর্ষা। এমনিতে সে ভূত পেতের ভীষণ ভয় পায়, তার উপর আবার কারেন্ট নেই, বৃষ্টি হচ্ছে, ষোলকলা পূর্ণ একেবারে। ভীতর সমন্ত্রস্থ দৃষ্টিতে সে সামনে তাকাতেই দেখতে পায় আহনাফকে। ততক্ষণে সে আহনাফের বাহুবন্ধনে আবদ্ধ। ঠিক দেখছে নাকি ভুল দেখছে বুঝে ওঠার আগেই আহনাফ অর্ষাকে শক্ত করে জড়িয়ে ধরে। উষ্ণানুভে অর্ষার শরীর আরো শীতল হয়ে পড়ে। হৃদয়স্পন্দন দ্রুত চলছে, দীর্ঘশ্বাস হয়ে উঠছে ভারী। আনন্দে সে পুলকিত হয়ে ওঠে। মানুষটা হুটহাট এভাবে কি করে সারপ্রাইজ দিতে পারে কেন জানি না। খুশিতে অর্ষার চোখে পানি এসে পড়ে। ভেজা ওড়নাটা ফ্লোরে ফেলে দিয়ে দুহাতে সে আহনাফকে জড়িয়ে ধরে। গভীর আবেশে কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে অনুভব করে আহনাফের গায়ে মিশে থাকা মিষ্টি ঘ্রাণটি। অন্যদিকে অর্ষার খোঁপায় মুক্তোর মতো বৃষ্টি ভেজা বেলি ফুলের সুবাস। আহনাফ মাতোয়ারা। সে যখন দিশেহারা হয়ে অর্ষার চুলের বাঁধন খুলে ফেলছে, অর্ষা তখন কাঁপান্বিত কণ্ঠে বলে, আপনি ভীষণ খারাপ। আহনাফ অর্ষার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, তাই? এইটুকুতে আমি খারাপ হয়ে গেলাম? অর্ষার শরীর শিহরে উঠে। সে থমকে যায়, ঠোঁট কাঁপছে অনবরত। তবুও সে নিচু স্বরে বলে, এজন্য বলেননি? আপনি আসতে পারবেন না বলেও এসেছেন। এভাবে সারপ্রাইজ দেন ঠিক আছে, কিন্তু যখন বলেছিলেন আসবেন না, জানেন কত কষ্ট পেয়েছিলাম আমি? অর্ষার মুখটা এবার আহনাফ তার দু হাতের মাঝে ধরে বলে, তবে চলে যাই। অর্ষা সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরে বলে, না, মরে যাব। আহনাফ তখন আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে বলে, আমায় ছেড়ে যেতে দিলে তো? অর্ষা তৃপ্তির হাসি হাসে। কিছুক্ষণ কেউ কোনো কথা বলল না। এরপর অর্ষা নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে বলল, হয়েছে, এখন ছাড়ুন, আপনি তো নিজেই ভিজে যাচ্ছে। না, হয়নি, এখনো তো কিছু বললাম না বলে অর্ষা ঠোঁটে আঙুল দিয়ে স্পর্শ করতেই দরজার কড়া নাড়ে আমেনা বেগম। সঙ্গে সঙ্গে দুজন দুদিকে ছিটকে পড়ে। অর্ষা তড়িঘড়ি করে ওয়াশরুমে ঢুকে যায়। আহনাফ নিজেকে সামলে নিয়ে দরজা খুলে দিল। আমেনা বেগম রণমূর্তি ধারণ করে ভিতরে প্রবেশ করতে বললেন, কই কই, অর্ষা কই, কোথায় গেল? আজ ওর কপালে মাইর আছে, বৃষ্টিতে ভেজে পুড়ে নাকি বাসায় ফিরেছে। জ্বর আসলে তখন কি হবে? কোথায় গেল রে? আহনাফ চুপচাপ পাশে দাঁড়িয়ে ছিল। অর্ষাকে না পেয়ে আমেনা বেগম আহনাফের দিকে তাকায়। তার স্বামী স্ত্রী দুজনে শুধু ছেলের দেশে ফেরার কথা জানতেন। আহনাফ আর কাউকে জানতে বারণ করেছিল বলে তারাও কাউকে জানায় নাই। আমেনা বেগম পূর্ণ দৃষ্টিতে আহনাফের দিকে তাকিয়ে বলল, কিরে, তোর শার্ট ভেজা কেন? আর তুই ফুল নিয়ে দাঁড়িয়ে আছিস কেন? আহনাফ দীর্ঘশ্বাস নিয়ে ফুলের মালাটি আমেনা বেগমের হাতে দিয়ে বলল, আমার না হওয়া অপ্রেমিকা এখন আমার বউ, আর ফুলটা তারই, আর কিছু বলতে পারবো না। আমেনা বেগম কিছু বুঝতে না পেরে ছেলে চলে যাওয়ার পথে কিছুক্ষণ তাকিয়ে থাকেন, পরক্ষণে মুচকি বললেন, পাগল ছেলে। এরপর কি ওয়াশরুম থেকে পানির শব্দ পেয়ে নক করে বলেন, আজকে তুই শুধু একবার বের হ, লাঠি নিয়ে অপেক্ষা করছি আমি। দরজা না খুলেই অর্ষা কাঁদো কাঁদো স্বরে বলে, আর হবে না আম্মু, সরি। এসব সরি ফারি
আমি বুঝবো না। তোকে আর আহিলকে কান ধরে আজ দাঁড় করিয়ে রাখবো। গোসল সেরে ড্রয়িং রুমে আসবি। ড্রয়িং রুমে অপরাধীর মতো মাথা নত করে দাঁড়িয়ে আছে অর্ষা এবং আহিল। দুজনে ভাগভঙ্গি কাচুমুচু অবস্থা। আহিলের হাসি এখনো বন্ধ হয়নি। সামনের সোফায় মাঝখানে বসে আছে আমেনা বেগম। তার দুপাশে বসেছে আহনাফ আর জহির চৌধুরী। আমেনা বেগম রাগান্বিত কণ্ঠে বলেন, কান ধর দুজনে। আহিল একটু বাচ্চাদের মতো করে বলো, কি বলো এসব মা? এখন কি আর আমরা বাচ্চা আছি? খুব বড় হয়ে গেছিস বুঝিস? তোদের নাটক দেখার সময় নেই এখন আমার। জলদি কান ধর। অর্ষা আর দৃষ্টিতে একবার আহনাফকে দেখে নেয়। স্বামীর সামনে নাকি কান ধরে দাঁড়িয়ে থাকতে হবে। এর চেয়ে লজ্জাকর ঘটনা আর কি হতে পারে এই মুহূর্তে? জহির চৌধুরী বোধ হয় একটু মায়া হলো। তিনি মেঘমণ্ড কণ্ঠে বললেন, আহা, বাচ্চা দুটো না হয় একটু ভুল করে ফেলেছে, তাই বলে এভাবে শাস্তি দেবে? এবারের মতো মাফ করে দাও। এতক্ষণ আহনাফ সাপাই গাইতে ভয় পেল, এবার বাবার কারণে সে নিজেও মনে মনে সাহস পায়। বাবার সুরে সুর মিলিয়ে বল, হ্যাঁ মা, এবারের মতো মাফ করে দাও। আমেনা বেগম এবার বক্ষ দৃষ্টিতে তাকান ছেলে এবং স্বামীর দিকে। চিবিয়ে চিবিয়ে দুজনের উদ্দেশ্য বলে, বেশি সাপাই গাইলে তোদের বাপ বেটা দুজনকেও কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখবো। এরকম অপ্রীতিকর লজ্জাজনক পরিস্থিতি থেকে চারজন নিবিড় মানুষকে বাঁচতে যেন আফরিনের উদয় হলো। আহনা পাঁচ এসেছে শুনে সে সাথে সাথে তার স্বামীকে নিয়ে রওনা দিয়েছে। রেনু উল্লাসিত কণ্ঠে চেঁচিয়ে বলে, খালাম্মা দেখেন, আফায় আইছে। আমেনা বেগম এগিয়ে গেলেন। আর যাই হোক, মেয়ে জামাইয়ের সামনে তো আর ছেলে ছেলের বউকে শাস্তি দেওয়া যায় না, তাই এই যাত্রা ওরা বেঁচে গেল। আফরিন দৌড়ে এসে আগে আহনাফকে জড়িয়ে ধরল। আদুরি কণ্ঠে বলে, আমার জন্য চকলেট এনেছো তো? আহনাফ হেসে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, এনেছি। আফরিন এবার আহিলকে দেখে কিছুটা আঁতকে উঠে গালে হাত রেখে বলে, কি হয়েছে? সঙ্গে সঙ্গে হেঁচি দিয়ে আহিল নাক টেনে বলে, ঠান্ডা লেগেছে। আফরিন অর্ষার দিকে একবার দৃষ্টিপাত করে বলো, তোরা বৃষ্টিতে ভিজেছিস? ভয়ে ভয়ে মাথা নাড়ল অর্ষা। আফরিন অসহায় কণ্ঠে বলল, জানিস কতদিন আমি বৃষ্টিতে ভিজি না? বিয়ের আগে তো মা একদম বৃষ্টিতে ভিজতে দিত না, অথচ তোদেরকে কিছু বলে না। আহিল বিড়বিড় করে বলল, বলে নাকি না বলে সেসব পরে বলবে। সবাই খাওয়া দাওয়া শেষ করে গল্প করছিল। আহিল আর অর্ষা দুচোখে ঘুম জড়ো হয়ে আসছিল তখন। এদিকে আহনাপও জার্নি করে এসে ক্লান্ত। ছেলে মেয়েদের মুখ দেখে আহমেনা বেগম সব বুঝতে পারে, তাই সবাইকে সবার রুমে পাঠিয়ে দেয় রেস্ট নেওয়ার জন্য। আহনাপ অবশ্য যায়নি এখনো। অর্ষা পারমিশন পাওয়া মাত্রই রুমে গিয়ে শুয়ে পড়ে। কিছুক্ষণ বাদে আমেনা বেগম রুমে গিয়ে অর্ষার শরীরের তাপমাত্রা মাপে। জ্বর এসে পড়েছে। সে চটজলদি অর্ষাকে ওষুধ খাইয়ে দিয়ে আহিলকেও ওষুধ খাইয়ে দিয়ে আসে। দুজনে একটু বকাঝকা করছে বলে এখন তার নিজের কাছে খারাপ লাগছে। আফরিনের সাথে কিছুক্ষণ গল্পগুজব করে আহনাফ রুমে আসে। অর্ষা তখন গভীর নিদ্রায় বিভোর। সে পাশে বসে অর্ষার ভেজা চুল হাত বুলিয়ে দেয়, আলতো করে কপালে চুমু খায়। শরীর বেশ গরম। কেন যে মেয়েটা এমন দল বেঁধে বৃষ্টিতে ভিজতে গেল আজকাল সে অর্ষাকে একদম বকতে পারে না। চোখ রাঙিয়ে একটা ধমকও পর্যন্ত দিতে পারে না। ওই মলিন বিষণ্ণ মুখটার দিকে তাকালেই তার সম্পূর্ণ পৃথিবী যেন স্থির হয়ে যায়। ধমকে যায় তার সময়গুলো। জাগতিক কোনো কিছু তখন আর তাকে স্পর্শ করতে পারে না। রাগ, ক্ষোভ শব্দগুলো তার স্মৃতি থেকে মুছে যায়। কেউ কি কখনো এভাবেও প্রেমে পড়তে পারে? এতটাও মুগ্ধ আবদ্ধ ভালোবাসায় পাগল হয় কেউ? আহনাফের এরকম পাগলটাতে ভালোবাসার কথা সম্পর্কে এতটুকুই বা অবগত অর্ষা। খুব বেশি হলে সে 60% অর্ষার সামনে প্রকাশ করে, বাকি 40% ভালোবাসা সে নীরবে রাখে, আড়ালে ভালোবাসে। ভালোবাসা অদ্ভুত সব কাণ্ড কারখানা করা যা ভালোবাসা বা আটকে থাকা ব্যক্তিটিও বোধ হয় কখনো আশ করতে পারে না।
নিনিমেষ দৃষ্টিতে অর্ষাকে দেখতে দেখতেই পাশে ঘুমিয়ে পড়ে আহনা। তার বুকে ছোট্ট বিড়ালছানার মতো আশ্রয় গ্রহণ করছে অর্ষা। তার সকল নিশ্চিন্ত চিন্তাভাবনা, নিরাপত্তা স্থল কেবল মাত্র তো এই মানুষটি, তার প্রশস্ত বুক, এই ভরসার কাঁধ। সন্ধ্যা অস্যার আগে আহনাব ঘুম ভাঙে। ওষুধের ডোজের জন্য অস্যার ঘুম এত গাঢ় হয়েছে। আজান দিচ্ছে বলে আহনাব জোর করে অস্যাকে তুলে দেয়। আমেনা বেগম এসে জেনে গেছে জ্বর কমেছে কিনা। যতই বকাঝকা করুক না কেন, তার সকল চিন্তা তো ওদেরকে ঘিরে। অর্ষা যখন ওয়াশরুমে ছিল তখন রেনু নাস্তা আর সাথে অন্য একটা সারপ্রাইজ নিয়ে আসে। সেটা আহনাব শুধু সুইজারল্যান্ড থেকে এনে রেনু ঘরে লুকিয়ে রেখেছিল। ফ্রেশ হয়ে রুমে এসে সে বিছানায় বসে, তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে হুট করে তার দৃষ্টি পড়ে ঘরের সিঙ্গেল সোফাটার উপর। তুলতুলে একটা আদুরে বিড়াল যেন ঘামটি মেরে সেখানে বসে আছে। একটাবার শুধু অর্ষার দিকে তাকিয়েছিল। বিড়ালের চোখে মুখে একরাশ অভিমান। অর্ষার বিস্মিত দৃষ্টিতে তাকায় আহনাবের দিকে। আহনাব মুচকি হেসে বলে, ক্যাথিয়ন। এক লাফে অর্ষা সোফার সামনে গিয়ে হাঁটু মুড়ে বসে। ক্যাথিয়নের দিকে সে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। কতদিন পর সে ওকে দেখছে। অন্যদিকে ক্যাথিয়ন ফিরে তাকাচ্ছে না। সে উল্টো দিকে মুখ করে বসে আছে। অর্ষা কিছুটা সাহস করে গায়ে হাত রাখতে গেলে ক্যাথি লাফ দিয়ে বিছানায় চলে যায়। অর্ষা আহত দৃষ্টিতে আহনাফের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, ও এমন করছে কেন? হয়তো রাগ করেছে। রাগ করেছে? কিন্তু কেন? আমি তো কিছু করিনি। ও ক্যাথিয়নের দিকে এগিয়ে গিয়ে বলো, তুই রাগের কি বুঝিস রে? আর কেনই বা তুই আমার উপর রাগ করবি? আমি কি করেছি? উত্তরে আহনাব বলল, অনেকদিন দেখা করো না হয়তো এজন্য। তো এখানে কি আমার দোষ? আপনার দোষ সম্পূর্ণ। আপনি আমাকে একা রেখে গেছেন কেন? বাহ, এখন এসব দোষ আমার হয়ে গেল। আপনারই। ওকে নিয়ে আমার কোলে দিন। তুমি ভয় পাবে না? আপনি আছেন তো সাথে, পাশে বসে থাকবেন। আহনাব হাসল। ক্যাথিয়নকে কোলে নিয়ে তো ঠিকই, তবে অর্ষার কাছে কিছুতেই দিতে পারল না। ওর নড়াচড়াতে অর্ষা ভয় পেয়ে বলে, থাক থাক, জোর করিয়েন না, পরে যদি আবার খামচি দেয়। ক্যাথিয়ন আহনাবের কোলে রাখলো। অর্ষা আলতো করে মাথায় হাত বুলিয়ে বলল, আমি তোদেরকে অনেক মিস করি। একটু থেমে আহনাব জিজ্ঞেস করলো, অ্যানিয়নকে আনেননি কেন? একসঙ্গে দুজনকে কি করে আনবো? ওকে আনতে যা ঝামেলা পোহাতে হয়েছে। অ্যানি তাহলে কার কাছে? হানির কাছে। অর্ষা আর কিছু না বলে চুপচাপ ক্যাথিয়নের মাথায় হাত বুলিয়ে দেয়। চা এর মধ্যেই ঠান্ডা হয়ে গেছে, তাই সে চায়ের কাপগুলো নিয়ে রান্নাঘরে চলে যায়। আফরিন ড্রয়িং রুমে বসে টিভি দেখছে। পেছন থেকে সে বলে, ওমা, ক্যাথি দেখি তোমার পিছু ঘুরছে। অর্ষা পিছু ফিরে অভিমানী ক্যাথিয়নকে দেখে হেসে ফেলে। ভোরের কুসুমরাঙা সূর্য উদিত হওয়ার মুহূর্তটুকু সুনির্পণ দৃষ্টিতে উপভোগ করছে রাত জাগা নিশাচর দুজন মানব মানবী। অর্ষা রয়েছে আহনাফের বাহুবন্ধনে আবদ্ধ। একটুখানি সময়ের জন্য যেন সে অর্ষাকে ছাড়তে নারাজ। পারলে সে সারা জীবন এভাবেই তার বুকের মাঝে যেন আগলে রাখে। অর্ষা। আহনাফের ম্যাকমন্দ্র কণ্ঠে নিজের নাম শুনে একটুখানি চমকালো অর্ষা। মৃদুস্বরে প্রত্যুত্তর করল, হুম। আহনাফ অর্ষার গালে গাল ঘষে বলে, কিছু না। অর্ষা হেসে ওঠে। কিছুক্ষণ দুজনে নীরব ভূমিকা পালন করে ঘুমাতে চলে যায়। সকাল 8টা নাগাদ আহিল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছে। ঠান্ডা এখনো তার ঘুমের রেশ কাটেনি, কিন্তু সকালকে সে কথা দিয়েছে আজ স্কুলে নিয়ে যাবে। কথা যখন দিয়েছে, কথা তো অবশ্যই রাখতে হবে। পরনে টি শার্ট বদলে নিয়ে গায়ে কালো রঙের একটা শার্ট পরে সবার অগোচরে বেরিয়ে গেল। নতুবা এমন অসুস্থ অবস্থায় কোনো মতেই বাড়ির বাইরে কেউ যেতে দেবে না, বিশেষ করে আমেনা বেগম। বাইক চালানোর মতো শক্তিটুকু সে শরীরে পাচ্ছিল না বলে রিকশা নিয়েছে। সকালে তার বাড়ি থেকে একটু দূরে গলির মোড়ে অপেক্ষা করছিল।
দূর থেকে আহিলকে দেখা মাত্রই ঠোঁটের কোণে স্ফুট হাসি ফুটে ওঠে, সেই সঙ্গে একটু একটু করে উদ্বিগ্নতা বাড়তে থাকে। যতটুকু করে আহিলের মুখে দৃশ্যমান হচ্ছে। সকালের সামনে এসে রিকশা থামে। আহিলের সরে বসতেই সকালও উঠে পড়ে। রিকশালার উদ্দেশ্য আহিল মোটা ভারী কণ্ঠস্বর বলে, মামা যান। উৎকণ্ঠার সহিত পূর্ণ দৃষ্টি মেলে সকাল আহিলের মলিন মুখের দিকে তাকালো। তার বুকটা হু হু করে উঠে। এমন সুন্দর মুখটিতে সে এই প্রথম যেন একটু কষ্টের ছাপ দেখল। আর এতটুকুই সকালের মনে হতে লাগলো পুরো পৃথিবী তার থমকে গিয়েছে। আহিল ভুরু কুঞ্চন করে সকালের দিকে তাকিয়ে প্রশ্ন ছুটল, কি? তৎক্ষণাৎ সকাল কোনো কথা বলতে পারল না। তার কণ্ঠে যেন রোধ হয়ে গেছে। মনে হচ্ছিল কান্নারা দলা বেঁধে গলার মাঝে আটকে রয়েছে। এমনটা কেন হচ্ছে আহিলের ওই ক্লেশ মিশ্রিত চেহারা দেখে? তাই বলে এভাবে কষ্ট হবে তার? কেন হয় এমন? তার বয়স কম, আবেগ বেশি এজন্য? নাকি ভালোবাসা মানুষটির কষ্টে প্রতিটা মানুষের সমপরিমাণ কষ্ট হয়? হতে পারে সেই কষ্টটা প্রিয় মানুষটাকে বোঝানো যায় না, ব্যাস এইটুকু শুধু তফাৎ। সকালের চোখে আজ কাজল দিয়েছে। সচরাচর সে হালকা লিপস্টিক ব্যতীত অন্য কোনো প্রসাধনী প্রত্যহ ব্যবহার করে না, তবে আজ কাজলে তাকে পরিপূর্ণ মায়াবিনী নারী বলে মনে হচ্ছিল আহিলের কাছে। হালকা সাজে কাজল দিলে মেয়েদের বুঝি এতটা মায়াবী লাগে? এরা কি মায়াবিদ্যা জানে? প্রশ্ন জাগল, উত্তর নেই আহিলের কাছে। সে শুধু নিষ্পলক কয়েক সেকেন্ড সকালের ওই আরক্ত চক্ষুদ্বয়ের দিকে তাকিয়ে রইল। সময়ের ব্যবধানে আখিদ্বয় জড়ো হয়েছে নোনা জল। সকালের শিশিরের মতোই যেন ফোঁটায় ফোঁটায় গড়িয়ে পড়ে এক্ষুনি। আহিল সকালের গালে আলতো করে ছুঁয়ে বলে, কি হয়েছে? ব্যাস এইটুকু সময়ের জন্য অপেক্ষায় ছিল। চোখ থেকে গড়িয়ে পানি পড়া মাত্রই আহিলও অস্থির হয়ে পড়ে, সংকুচিত হয়ে পড়ে সকাল। সে ফুঁপিয়ে ফুঁপিয়ে বলে, কিছু হয়নি। কিছু হয়নি? তবে কাঁদছো কেন? আপনার শরীর এত গরম কেন? জ্বর এসেছে? হ্যাঁ, ভেবেছিলাম শুধু ঠান্ডা লাগবে। সকালে দেখছি জ্বরও চলে এসেছে। অসুস্থ শরীর নিয়ে কেন আসলেন আপনি? তোমাকে দেখার লোভ সামলাতে পারিনি তাই। সবসময় এমন উল্টাপাল্টা কথা বলবেন না। কাল রাতে কি এজন্যে ফোনে কথা বলেননি? কেন জানাননি আপনি যে অসুস্থ? তুমি রাগ করছো কেন? রাগ করছি না আমি। তেমন সিরিয়াস কিছু হয়নি, মেডিসিন নিলেই ঠিক হয়ে যাবে। সকাল বিস্মিত নয়নে তাকিয়ে জানতে চাইল, আপনি এখনো মেডিসিন নেননি? আহিল অপরাধীর মতো তাকে দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলল, সকালে তো না খেয়ে বেরিয়ে পড়েছি। সকাল আহিলকে আর কিচ্ছু বলল না। রিকশাওয়ালাকে বলল, মামা কোনো ফার্মেসির সামনে রিকশা থামিয়েন তো। আরে তোমার দেরি হয়ে যাবে তো, বলল আহিল। সকাল শক্ত কণ্ঠে বলল, হবে না, সময় আছে এখন অনেক। আহিল ওই রণমূর্তি ধারণ করা মেয়েটির দিকে তাকিয়ে হাসল মৃদু। ওর এই হাসিটুকু দৃষ্টি আড়ালো না সকালে। সে থমথমে কণ্ঠে জানতে চাইল, হাসি কিছু বলছি আমি? আহিল মুচকি হেসে দুদিকে মাথা নাড়ালো। এক হাতে সকালের কাঁধ জড়িয়ে কপালে চুমু খেয়ে বলে, ভালোবাসি। রুহুল গতকাল থেকে বারবার ফোন করে বলে দিয়েছে আহনাবকে নিয়ে যেন ওই বাড়িতে যায়। 10টার নাগাদ আহনাব ঘুম থেকে রেডি হয়ে দুজনে ক্যাথেয়নকে নিয়ে অর্ষাদের বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হয়। আমিনা বেগম অর্ষাকে কাছে টেনে এক হাতে জড়িয়ে ধরে বললেন, বেশি দিন কিন্তু থাকা চলবে না, কালকের মধ্যে চলে আসবি। আসবো না, তুমি শুধু বকো। কথাটা বলে মুখ ঘুরিয়ে মিটিমিটি হাসছে অর্ষা। আমিনা বেগম কিছুটা বিচলিত হয়ে বলেন, শুধু বকি? ও দেখছিস ভালোবাসি যে সেটা দেখিস না আহনা? গাড়ি বের করে হর্ন বাজিয়ে অর্ষাকে ডাকছে। অর্ষা আমিনা বেগমকে জড়িয়ে ধরে হেসে বলল, বুঝি আর জানিও, এবং আমিও যে তোমাকে কতটা ভালোবাসি তা তুমি জানো না।
আসছি আমি। আমেনা বেগম আবেগপ্রবণ হয়ে ওঠে। আফরিন অর্ষার মাথায় হাত বুলিয়ে বলল, তাড়াতাড়ি চলে এসো কিন্তু। তোমাকে কত করে বললাম আমাদের সাথে যেতে, তুমি তো কথাই শুনলে না। চলো না যাই। আফরিন মৃদু হেসে বলল, মায়ের কাজ ছাড়তে ইচ্ছে করছে না ময়না, আমি অপেক্ষা করব। জলদি চলে আসবে। আহনা বারবার তাড়া দিচ্ছিল, তাই কথা আর বেশি বাড়ল না। অর্ষা চলে যায় বিদায় নিয়ে। আহনা পাশে বসে কাঁধে মাথা রাখে অর্ষার। ক্যাথিয়ন আহনাপের কোলে ওপর চুপটি করে বসে আছে। অর্ষার প্রতি অভিমান তার এখনো কাটেনি। সারাটা পথ ভালো গেল বিপত্তি বাধল অর্ষাদের বাড়ির সামনে গিয়ে। বাড়ি থেকে নেমে গাড়ির দিকে দৃষ্টি পড়তে প্রথমে কেয়াকে দেখতে পেল অর্ষা। অতি আনন্দ উত্তেজনায় তড়িঘড়ি করে রাস্তা পার হতে গিয়ে অপর পাশ থেকে আসা একটা সাইকেলের সাথে ধাক্কা লেগে মাটিতে পড়ে যায়। সাইকেল তার পায়ের উপর দিয়ে উঠে সামনে গিয়ে পড়েছে। আহনাফ সাইডে গাড়ি পার্ক করেছিল। চোখের পলকে এমন দৃশ্য ঘটে যাওয়া সে থমকে যায়। দৌড়ে গাড়ি থেকে বেরিয়ে এগিয়ে যায় অর্ষার কাছে। রাস্তায় থাকা লোকজন তার আগেই এগিয়ে এসেছে। কে আর কুসুমও চলে এসেছে ততক্ষণে। ব্যথায় জর্জরিত অর্ষা নীরবে কেঁদে চলছে। আহনাফ ওকে পাজা কোলে করে গাড়িতে নিয়ে বসিয়ে আর বাহিরের লোকেদের বলেছে ওই আহত ছেলেটাকে যেন গাড়িতে তুলে দেয়। দুজনকে নিয়ে বাড়ির সামনে থাকা বাজারের হাসপাতালে নিয়ে যায় আহনাফ। কুসুম থেকে খবর পেয়ে রুহুলও ছুটে আসে হাসপাতালে। শক্ত আবরণ আটকে থাকা আহনাফ যেন পঙ্গুরের ন্যায় বেঁকিয়ে যাচ্ছে। তার বুকের পাঁজরে অসহনীয় ব্যথা হচ্ছে। অর্ষার কান্না, কষ্ট এগুলো কোনোটাই সহ্য হচ্ছে না। ডাক্তার এসে ড্রেসিং করে পা ব্যান্ডেজ করে দিয়েছে। হাতে অনেকখানি সিলও গিয়েছে। আহনাফ আহত দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। এক্ষুনি কেঁদে ফেলবে কিনা সে কান্না আর লুকাতে না পেরে বাইরে চলে যায়। ওয়াশরুম থেকে ফিরে এসে নিজেকে স্বাভাবিক করে আহত ওই ছেলেটিকে খবর নিয়ে আসে। ওর হাতে অনেকটা কেটে গেছে। বয়স বেশি না ছেলেটি, 16 কি 17 বছরের মতন হবে। আহনাফকে দেখেই ভয়ে ভয়ে ছেলেটি বলে, আমি ইচ্ছে করে কিছু করিনি ভাইয়া, বুঝতে পারিনি এমন কিছু হবে। আহনাফ ছেলেটির মাথায় হাত বুলিয়ে বলল, তুমি ভয় পেও না, কিছু হয়নি আপু, ঠিক আছে। আলহামদুলিল্লাহ। পায়ে লেগেছে বেশি? তুমি এখন কেমন বোধ করছো? ভালো। বাসা জানিয়েছো? না ভাইয়া, শুধু শুধু মা চিন্তা করবেন, তাছাড়া আমি এখন চলে যাব। আহনাফ ওয়ালেট থেকে কিছু টাকা বের করে জোর করে ছেলেটির হাতে তুলে দিল। আপাত দৃষ্টিতে ছেলেটি তো আর কোনো দোষ ছিল না। ছেলেটিকে বিদায় দিয়ে আহনাফ অর্ষার কেবিনে যায়। সেখানে সুদর্শন একজন ডাক্তারও ছিল। আহনাফকে দেখামাত্র সে হেসে বলল, হে, আপনি মিস্টার আহনাফ? আহনাফ অর্ষার দিকে একবার তাকিয়ে ডাক্তারকে বলল, জি। ও, অবস্থা এখন কি রকম? ঠিক হয়ে যাবে শীঘ্রই, চিন্তা করবেন না। এরপর সে নিজের পরিচয় দিয়ে জানালো তার নাম রিদিত। রুহুলের স্কুল ফ্রেন্ড ছিল। সময়ের ব্যবধানে রিদিত আজ ডাক্তার হলেও দারিদ্রতার কবলে পড়ে রুহুলের পড়াশোনা বেশিদূর অব্দি গড়ায়নি। সবটা শুনে আহনাফ বিশেষ পুলকিত অনুভব করল না, বরঞ্চ অর্ষার প্রতি রিদিতের অতিরিক্ত কেয়ার এবং কথার ফুলঝুরি দেখে হিংসায় জ্বলে যাচ্ছিল সে। অর্ষার মুখটা ব্যথাতুর ছিল, তবে রিদিতের সাথে আলাপচারিতার পরে অনেকটা সহজ এবং স্বাভাবিক হয়ে গেছে। তার মুখটাও এখন হাস্যোজ্জ্বল। অন্য সময় এমনটা হলে আহনাফের চেয়ে বেশি খুশি কেউ হতো না, কিন্তু এখন সময় পরিস্থিতি দুটোই ভিন্ন। অর্ষার হাসির কারণ সে ব্যতীত অন্য কোনো পুরুষ, এটা তাকে বারংবার ভেতর থেকে আঘাত করছিল এবং পীড়া দিচ্ছিল। বুকের ভিতর অসহ্য রকম জ্বলন অনুভব করছিল সে। দাঁতে দাঁত চেপে অনেকক্ষণ যাবৎ সহ্য করার চেষ্টা করলো, এবার তার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে না পারছিল অর্ষাকে হৃদিতের সাথে একা রেখে কেবিন থেকে বের হতে, আর না পারছিল নীরবে দুজনকে কথাবার্তা শুনতে।
সে এতক্ষণ অবধি দাঁড়িয়েছিল, এবার সে একটা টুলে বসে ফোনে মনোযোগ দেওয়ার বৃথা চেষ্টা বলছি এ কারণে যে তার সমস্ত মনোযোগ ছিল অর্ষা এবং রিদিতের দিকে। সেই সময় রুহুলের আগমন ঘটে। রিদিত রুহুলকে দেখে একগাল হেসে বলল, আজকাল তো তোর দেখাই পাওয়া যায় না, অন্তত অর্ষার জন্য হলো তোর সাথে আজ দেখা হলো। রুহুল সংকুচিত হয়ে বলল, এখন কি আর তোর সাথে আমার মেলামেশা চলে? বাজে বকিস না তো। চল ক্যান্টিনে যাই। একটু থেমে সে আহনাফের উদ্দেশ্যে বলল, আপনিও চলুন, একসাথে কফি খেয়ে আসি। আহনাফ ভদ্রতার সঙ্গে সুন্দর করে হেসে বলল, অন্য এক সময়, আমি বরং বর্ষার কাছে থাকি। রীতিত মুচকি হাসি দিয়ে রুহুলকে নিয়ে চলে যায়। আহনাফ সেভাবেই চুপ করে বসে রইল। এসিটা একটু ছেড়ে দেবেন, বলল আহনাফ। নিরুত্তর আহনাফ এসি ছেড়ে আবার সেভাবেই বসে রইল। অর্ষা কিছু বুঝতে না পারলেও রোশানলে ফেটে পড়া আহনাফের চোখ মুখ দেখে আন্দাজ করতে পেরেছে যে সে এখন ভীষণ রেগে আছে। একটু এদিকে আসবেন, ভয়ে ভয়ে বলল অর্ষা। আহনাফ চোখ তুলে তাকালো, থমথমে কণ্ঠে জিজ্ঞেস করলো, কিছু লাগবে? হ্যাঁ। আহনাফ উঠে কাছে গেল। কি লাগবে? আপনাকে লাগবে। আহনাফ কোনো রকম প্রতিক্রিয়া না দেখিয়ে আবার চলে যাওয়ার জন্য উদ্যত হলেই অর্ষা পেছন থেকে হাত টেনে ধরে। কি সমস্যা জানতে চাইল আহনাফ। আপনি রাগ করে আছেন কেন? আমি বুঝতে পারিনি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তুমি অনেক কিছুই বুঝতে পারো না। আমি রাগ করিনি। তাহলে এমন মুখ ঘুরিয়ে চলে যাচ্ছেন কেন? আহনাফ কিছু বলতে গিয়ে থেমে গেল, চলে যেতে পারল না। এগিয়ে গিয়ে অর্ষার মাথাটা বুকে শক্ত করে চেপে ধরল শুধু। হঠাৎ করে এমন করাতে অর্ষা কিছুটা হকচকিয়ে যায়। রুহুল আর রিদিত তখনই চলে আসা কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে দুজনে। ওরা চলে যাবে। আহনাফ তখন রুহুলকে ডেকে বলে, আসুন ভাইয়া। রুহুল ফিরে এসে বিচলিত কণ্ঠে বলল, তাহলে এবার বাসায় চল। ঠিক আছে। রিদিত নার্সকে ডেকে হুইল চেয়ার আনতে বললেন। আহনাফ বাধা দিয়ে বললেন, লাগবে না। রুহুল ও রিদিত দুজনেই জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়েছিল। আহনাফ তার কথা শেষ হওয়া মাত্রই অর্ষাকে কোলে তুলে নিল। ভাইয়ার সামনে তখন অর্ষা কিছুটাও লজ্জা পেলে মনে মনে ভীষণ খুশিও হয়েছেন। রুহুল ও রিদিত পিছু পিছু যাচ্ছিল। গাড়ি অবধি রিদিত গিয়ে অর্ষাকে বলল, নিজের যত্ন নিও আর ঠিক মতো মেডিসিন নিও। অর্ষা প্রত্যুত্তরে হাসলেন। আহনাফের কাছে এত কেয়ার সহ্য হচ্ছিল না। তার কাছে এসব কিছু বেশি বাড়াবাড়ি মনে হচ্ছিল। রুহুলের বাসায় পৌঁছে আহনাফ অপ্রসন্ন মুখ করে বসেছিল। কোনো খাবারই ঠিক মতো খাচ্ছে না। কেয়াও বিষয়টা লক্ষ্য করল, তবে অর্ষাকে যে কিছু জিজ্ঞেস করবে সেই সুযোগটাও পাচ্ছিল না। ওদেরকে রেস্ট করতে গিয়ে সবাই চলে যাওয়ার পর আহনাফ অর্ষাকে বলল, এখন একটু ঘুমাও। ঘুম আসছে না এখন? কেন? ডাক্তার কি ঘুমাতে বারণ করেছে? আহনাফ আর নিজের রাগ সংবরণ করে রাখতে না পেরে খোঁচা মেরে কথাটি বলেই ফেলল। আহনাফের মুখে এমন কথা শুনে অর্ষা হতবাক। মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, চুপ করে ঘুমাও, বলে অর্ষাকে বালিশে শুইয়ে দিয়ে মাথায় হাত বুলাতে লাগলো আহনাফ। অর্ষা ঘুমায়নি, জেগেই ছিল। আহনাফ ডাকলো, অর্ষা। হুম। ওই ডাক্তার কি তোমার ভাইয়ার অনেক ক্লোজ ফ্রেন্ড? এক সময় ছিল, লেখাপড়া বন্ধ হওয়ার পর ভাইয়াও দূরত্ব বাড়িয়ে দিয়েছিল। এ কথা কেন জানতে চাচ্ছেন? এমনিতেই। সে কি বিয়ে করেছেন? মনে হয় করেননি। করলে তো জানতাম। তোমার প্রতি দেখলাম খুব টান তার, খুব কেয়ার দেখাচ্ছিল। ঘটনা এবার সম্পূর্ণ বুঝতে পেরে অর্ষা হেসে ফেলেন। আহনাফের দিকে মুখ তুলে তাকিয়ে বলে, ও এই তাহলে রাগ করা থাকার কারণ। রাগ করব কেন? আপনি যে এমন হিংসুটে সেটা তো জানতাম না। অযথায় এমন হিংসে করেন কেন? সে তো জানে আমি বিবাহিত। বলেই অশ্বাস শব্দ করে হাসতে শুরু করে।
আহনাফের জেলাসি যখন প্রকাশই হয়ে গেছে তখন আর রাগে সে আটকে রাখতে পারল না। দুহাতে অর্ষার গাল চেপে ধরে বলল, হাসবে না একদম। খুব মজা লাগছে তাই না? হ্যাঁ, আমি হিংসুটে। আমার ভালোবাসা শুধু আমারই। আমার স্ত্রী শুধু আমারই। যত কেয়ার ভালোবাসা দরকার আমি দেখাবো, আমি করব। বাইরের পুরুষে এত দরদ কেন থাকবে? ব্যথা লাগছে তো। গাল ছিঁড়ে দিল আহনাব। বুকের সাথে অর্ষার মাথাটা চেপে ধরে বলল, সরি। খুব ব্যথা লেগেছে? না, এমনি বললাম ভালোবাসি, বোঝো না? অর্ষা চাপা স্বরে বলল, বুঝি। ঘরে এবার পিনপতন নীরবতা। আহনাব বাহুবন্ধনে থেকে খুব সহজেই তার হৃদয়স্পন্দন শুনতে পাচ্ছে। প্রতিটা হৃদয়স্পন্দনই যেন ভালোবাসার কথা বলে দিচ্ছে। ভালোবাসার মানুষকে নিজের করে পাওয়া এবং কাছে পাওয়া মতো আনন্দ ধরিত্রীতে যে সব আনন্দের চেয়ে শ্রেষ্ঠ আনন্দ বোধ করি। এই অনুভব সবার তরে হবে না। কেবলমাত্র ভালোবাসায় যুগলবন্দি দুটো মানুষে বুঝতে পারে ভালোবাসা সে তো ভোরের সূর্যের মতো উদিত হওয়া প্রস্ফুটিত গোলাপের ন্যায়, যার সৌন্দর্য দুচোখ ভরে শুধু উপভোগ করতে ইচ্ছে করে। ইচ্ছে করে সময়টা এখানে থেমে যাক, এখনই থেমে যাক। এই সময়টুকু শেষ না হোক। প্রিয় মানুষটা সর্বক্ষণের জন্য এভাবেই পাশে থেকে যাক সর্বদা, সর্বসময়ের জন্য। ভালোবাসা অনিন্দ্রিয় স্বর্গীয় সুখ, যে ভালোবাসায়ও নিবদ্ধ। সমাপ্ত। গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং আপনার মূল্যবান মতামতটি অবশ্যই জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন গল্পের সাথে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন।